আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন বই 2025। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 27 নাম্বার পৃষ্ঠায় দেখো অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 28 নাম্বার পৃষ্ঠায়। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেবো। প্রথম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে বলছে নবায়ন উৎস হয় কোন ঋতুতে? হেমন্ত। গ নাম্বারটা হবে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্য রয়েছে কারণ বাঙালি সংকর জাতি, এদেশে ঋতু বৈচিত্র্যপূর্ণ। এক এবং দুই, তার মানে যে ক নাম্বারটা আনসার হবে। নিচের উদ্দীপকটি পড়া এবং 3 এবং 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো জমার দাদি নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন। তো নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল। বাড়ির পাশেই ছিল একটি মসজিদ। তো গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে। সে সময় মতি মাঝি ও নদীর উপর দিয়ে মনের খুশিতে বাটিয়ালি গান গেয়ে যেত। উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে? কোন দুর্যোগকে? তো আনসারটা কি হবে তোমাদের? তো এখানে আনসারটা কি হবে? নদী ভাঙন, তাই না? আচ্ছা, তারপরে দেখো উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতো দেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ আহ, কোনটা হবে? গ নাম্বার, তাই না? জলবায়ুর বিশেষ প্রভাব, দেশের সংস্কৃতির বৈচিত্র্য। 1 এবং 3, এই যে গ নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে দেখো 28 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো প্রথম সৃজনশীলটা দেখো। 1 নাম্বার, বাংলা প্রথম মাসের প্রথম দিন ও ফারাবা এবং রাইসা, রূপন্তী এবং প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। তো সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে। তো সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষ সমাগম হয়। তারা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। তো সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। এখানে বলছে বাংলার প্রথম মাসের নাম কি? এটা তো আমরা সবাই জানি, বৈশাখ। প্রথম মাসের নাম কি আমাদের? বৈশাখ, তাই না? এই যে বৈশাখ। আচ্ছা, বাংলাদেশের প্রধানত কৃষির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। আচ্ছা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এদেশের কৃষি সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি, মেঘ, বৃষ্টি, রোদ এসবের উপর নির্ভর করে। এই পর্যন্ত দিলেই হবে, তোমাকে আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। গ নম্বরে দেখো উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। এটা তো বৈশাখী মেলা, আমরা তো সবাই জানি, তাই না? উদ্দীপকে বাংলা পহেলা বৈশাখের মেলার তথা বৈশাখী মেলার কথা বলা হয়েছে। এ মাসে বাঙালিরা তাদের অতীত ঐতিহ্য কে ধরে রাখার জন্য দীর্ঘ 1 মাস মেলা উদযাপন করে। এ মেলায় গ্রাম শহর সকল স্থানে লোক সমাগম হয়। মেয়েরা সকলে লাল সাদা রঙের শাড়ি পরিধান করে মেলার দৃশ্যকে রঙিন করে দেয়। তো শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্যান্ড পার্টির আয়োজন থাকে। এই মেলার আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতের সকল শ্রেণীর মানুষের রমনা বটমূলে পান্তা ইলিশের আয়োজনে একত্রিত হওয়া, যা মূলত গ্রাম বাংলার অতীত এবং ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। দুপুরের পর থেকে দোয়ালে চত্বর, বিটিএস, শাহবাগ সকল স্থানে খুব সরগম হয়ে ওঠে। এই পর্যন্ত দিলেই হবে। নাম্বার, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশ ও দ্বিপক্ষের বর্ণিত মেলার ভূমিকা করো। তো তুমি লিখবে উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে। তো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈশাখী মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এ মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে। মেয়েরা রং বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে। বিভিন্ন স্থানে দোকানপাট ও নাগরদোলা বসে। দোকানিরা সেখানে নানা রকমের জিনিস অর্থাৎ বিকিনি করে এবং হচ্ছে কি মেলায় আগত দর্শনার্থীর ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে। মেলার দিন সকালবেলা সকলে মিলে রমনা বটমূলে একত্রিত হয় এবং সমবেতভাবে পান্তা ইলিশের অংশ নেয়। ঠিক আছে, এই ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন বছরে একবার হলেও তা আমাদের সংস্কৃতি এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। শেষ। তো তারপরে 2 নম্বর সৃজনশীলটা দেখো। 2 নম্বর বলছে যে শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নগোষ্ঠী পরিবারের সন্তান। তো অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তারা বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে। তো শান্তা অন্তরাকে জানালো যে সেই পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে। তো শান্তারা এক সময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদির পুজো করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তাদের নৃগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে। ফলে তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে। ক নাম্বার, গোপী নাচ কোন নৃগোষ্ঠীর উৎসব? গোপী নাচ আমরা দেখি গোপী নাচ কোন নৃগোষ্ঠীর। তো গোপী নাচ হলো মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। কি হবে?
মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। খ নাম্বার, বৈশাখী বলতে কি বোঝায়? বৈশাখী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা এবং তরঙ্গা বা বার্মা ত্রিপুরা নৃগোষ্ঠীর যৌথভাবে বাংলা নববর্ষণ উৎসব উদযাপনকে বোঝায়। এই পর্যন্ত দিবে, আর লেখার দরকার নেই। গ নাম্বার, সান্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, সান্তা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তো গারোদের সমাজ মাতৃসূত্রীয়, তাদের সমাজের মাতা হলেন পরিবারের প্রধান। তো সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। তো পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির অধিকারী লাভ করেন এবং গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে। গারো সমাজের মূলে রয়েছে অর্থাৎ মাহারি বা মাতৃগোত্র পরিচয়, তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে। শেষ। উদ্দীপকে দেখা যায় যে শান্তার বাবাও তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজের ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব পরিচয় পরিবার পরিচালিত হয়। আচ্ছা, তারপর দেখো গ নাম্বারটা, শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে, বক্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, শান্তাদের নৃগোষ্ঠী অর্থাৎ গারোদের মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রাও পরিবর্তন এসেছে। উদ্দীপকে শান্তার পরিবারে এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত। বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে এবং শান্তারা গারো নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের মতো অন্যান্য নৃগোষ্ঠীর লোকেরা তাদের জীবনযাত্রা পরিবর্তন ঘটাচ্ছে। পূর্বে কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি চাষ করত, বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে। শেষে এ পর্যন্ত দিলেই হবে। তো এই ছিল আজকে ক্লাস। তো পরবর্তী পরে আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি